মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আমার মতে, আমার অভিজ্ঞতায় সবচেয়ে কঠিনতম চ্যাপ্টার এটা, সলিড স্টেট। এইটা তোমরা দেখবে যে বই পড়তে গেলে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হবে। আমি চেষ্টা করছি তোমাদের এই সলিড স্টেটটাকে, পুরো ভিডিওটা দেখো, দেখার পর বুঝতে পারবে সলিড স্টেটটাকে কত সহজ করে তোমাদের সামনে আমি উপস্থাপনা করছি। এবং এর কোশ্চেনগুলো একটু জটিল আকারে হয়, কিন্তু আমার ভিডিওটা যদি তোমরা ফলো করো কোনো জটিল নয়, সব হচ্ছে একদম হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, সলিড লিকুইড হয়ে যাবে, পান করতে সুবিধা হবে। শুধু ভিডিও দেখো, আমি সলিড স্টেট নিয়ে তোমাদের আজকে আলোচনা করার চেষ্টা করছি। দেখো, সলিড মানে কি? কঠিন। কঠিন পদার্থের কি কি বৈশিষ্ট্য তোমরা জানো না? কঠিন পদার্থের যে অণু পরমাণুগুলো কাছাকাছি দেখলে দূরে থাকে, যার জন্য কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে। এখানে আমরা এমন একটা কঠিন পদার্থ পড়ব যে কঠিন পদার্থ নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হবে, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। তোমরা জানো একটা বাড়ির ক্ষুদ্রতম একক কি? একটা ইট, জানো তো? একটা কঠিন পদার্থকে ভাঙতে সবচেয়ে ছোট কোণায় পর্যন্ত হবে। প্রথমে ভেঙে অণু হবে, অণু ভেঙে পরমাণু হবে, হবে তো? আমরা এখানে এমন একটা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করব যে কঠিন পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক একটা ঘনক। ক্ষুদ্রতম একটা কি? এই নাও ঘনক। তোমরা ঘনক জানো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। তোমরা এটাও জানো একটা ঘনকের শীর্ষবিন্দু কটা? 8টা। 1 2 3 4 5 6 7 8। তোমরা এটাও জানো একটা ঘনকের তল সংখ্যা কটা? 6টা। তোমরা এটাও জানো একটা ঘনকের পার্শ্ব তলের মানে পার্শ্ব রেখার সংখ্যা কটা? 12টা। এটা জানো তো? আমি এমন একটা কঠিন পদার্থ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে কঠিন পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কোণটা কে? একটা ঘনক। অনেকগুলো ঘনক স্তরে 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 সঞ্চিত হয়ে একটা কঠিন নির্দিষ্ট জ্যামিতি আকার বিশিষ্ট একটা কঠিন পদার্থ হবে। তার ক্ষুদ্রতম একক কি বললাম? তোমার আমার ক্ষুদ্রতম একক কে? কোষ। তেমনি এমন একটা কঠিন পদার্থ নিয়ে আমি আলোচনা করছি যে কঠিন পদার্থের ক্ষুদ্রতম কোণটাকে ঘনক। অর্থাৎ এই যদি দেখা যায় কোনো কঠিন পদার্থের ক্ষুদ্রতম একক কি বললাম? ঘনক। তার কোণাগুলো কেবলমাত্র শীর্ষবিন্দুতে আছে। কোথায় আছে? শীর্ষবিন্দুতে। কোথায় আছে? শীর্ষবিন্দুতে। ওই রকম কঠিন পদার্থকে আমরা বলবো সরল বা ঘনাকার কোষ। সরল বা ঘনাকার কোণাগুলো কোথায় থাকবে? তাহলে একটা ঘনকে মোট কতগুলো কোণা থাকতে পারে আমি হিসাব করি। ধরো আমার সামনে 10খানা চেয়ার আছে বা 8খানা চেয়ার আছে। আমি কি 8খানায় বসবো? আমি বসবো কোথায়? একখানায় বসবো। তাহলে ওই 8টার মধ্যে আমি যে কোনো একটা চেয়ারে বসবো তো? তাহলে আমার বসার যে অবদান, আমি যদি ভগ্নাংশের তুলনা করি, তাহলে 1 8 অবদান আমার 1 8। কটা চেয়ার আছে? 8টা। 1 8 যুক্ত 1 8 যুক্ত 1 8 যুক্ত 1 8 এবং 8 বার যোগ করো, যোগফল কত হবে? 1 হবে। তাহলে একটা চেয়ারে আমার বসার প্রবাবিলিটি কত? 1 8, তাই তো? তাহলে যে ঘনকের কেবলমাত্র শীর্ষবিন্দুতে কতগুলো কোণা, শীর্ষবিন্দুতে কোণাগুলো থাকবে, তারাই তো সরল বা ঘনাকার হচ্ছে কোষ। তাহলে প্রত্যেকটা কোণার অবদান কত? 1 8। মোট কতগুলো শীর্ষবিন্দু আছে? 8টা। তাহলে মোট কোণা সংখ্যা 1 8 × 8 কত? এইটা পরীক্ষা পড়বে সরল বা ঘনাকার ক্লাসে। ক্লাস বলতে পারো, কোষ বলতে পারো। আমি কোষটা আমার বায়োলজিক্যাল টার্ম চলে আসছে, ওইটা না আমি ক্লাস বললাম। ক্লিয়ার? সরল বা ঘনাকার ক্লাসে কোণা সংখ্যা কত? একটা ঘনকে 1। তো দেখা গেল কঠিন পদার্থটা 64টা ঘনক নিয়ে হয়েছে, তাহলে মোট কতগুলো ঘনক থাকবে? 8টা থাকবে। 64 থাকবে। একটা ঘনকে কোণা কটা? তাহলে 64টা ঘনক স্তরে স্তরে সঞ্চিত হয়ে কঠিন পদার্থটা হয়েছে, তাহলে সেখানে মোট কতগুলো কোণা থাকবে? 64টা। এইগুলোই মাল্টিপল চয়েস। একটা সরল বা ঘনাকার ক্লাসে কোণা সংখ্যা কত? 1। যদি বলে একটা সরল বা ঘনাকার ক্লাস দ্বারা গঠিত
একটা কঠিন পদার্থে 64টি ঘনক রয়েছে, তাহলে মোট কণা সংখ্যা কত? ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, এমনও আসতে পারে কোনো একটা কঠিন পদার্থের ঘনকের কণাগুলো রয়েছে শীর্ষবিন্দুতে কণা রয়েছে, আর দেহ কেন্দ্রে একটা কণা রয়েছে, তখন তাকে বলা হবে দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাস। দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাস, দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাস, বুঝছেন? দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাস। তাহলে এর কণা সংখ্যা কটা থাকবে? এর কণা সংখ্যা দেখো ভালো করে দেখো, শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দুতে প্রত্যেকটা কণার অবদান কত? 1/8 ইন্টু কটা শীর্ষবিন্দু আছে? 8। যে কোনো পদার্থের দেহ কেন্দ্র কটা থাকে? একটা, যার মধ্যে দিয়ে তার সমস্ত ভরটা নিমজ্জিত হয়। যাকে ফিজিক্সে আমরা ভর কেন্দ্র বলছি, একে বলছি দেহ কেন্দ্র। যে কোনো পদার্থের দেহ কেন্দ্র কটা থাকে? তাহলে একটাতেই একটা কণা থাকবে, তাহলে +1 দ্যাট ইজ 2। দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাসের মোট কণা সংখ্যা কত? 2। পরীক্ষা মাল্টিপল চয়েস। দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাসের কণা সংখ্যা 1 2 3 4 2। যদি বলে একটা কঠিন পদার্থ দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাস, দেহ কেন্দ্রিক ঘনক দ্বারা গঠিত 64টি এরকম ঘনক রয়েছে ওই পদার্থের মধ্যে, তাহলে মোট কণা কটা থাকবে? 64 ইন্টু 2। প্রত্যেকটা ঘনকে দুটো করে আছে, ঠিক আছে? আবার এমন একটা কঠিন পদার্থ তোমার সামনে আসতে পারে যেখানে এইরকম একটা ঘনক, বুঝছে? শীর্ষবিন্দুতে কণা থাকবে, শীর্ষবিন্দুতে কণা থাকবে কমন, শীর্ষবিন্দুতে কণা থাকবে প্লাস পার্শ্ব তলে কণা থাকবে, তলে কণা থাকবে। তখন তাকে বলা হবে পৃষ্ঠ কেন্দ্রিক ঘনাকার কেলাস। পৃষ্ঠ কেন্দ্রিক ঘনাকার কেলাস, পৃষ্ঠ কেন্দ্রিক ঘনাকার কেলাস। এখানে কণা কতগুলো হবে বাবা? কণা 1/8 ইন্টু 8, এটা তো শিখে গেছো, হ্যাঁ? মানে ঘনককে দেখবে তার কটা তল আমরা দেখতে পাই? দুটো তল দেখতে পাই, কিন্তু আছে না 6টা তল। কটা তল দেখতে পাই? দুটো। তাহলে প্রত্যেকটা তলে কণার অবদান কত? হাফ করে। দুটো তল তো হাফ করে। মোট কতটা তল আছে? 6টা। তাহলে ইন্টু 6 দ্যাট ইজ 4। হ্যাঁ, একটি পৃষ্ঠ কেন্দ্রিক ঘনাকার কেলাসের কণা সংখ্যা কত? মাল্টিপল চয়েস। একটা পৃষ্ঠ কেন্দ্রিক ঘনাকার কেলাসের 64টি পৃষ্ঠ কেন্দ্রিক ঘনক রয়েছে, মোট কণা সংখ্যা কত? 64 ইন্টু 256। বুঝতে পারছো? এইগুলো মাল্টিপল চয়েস। আমি বলছি একটু যত চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো খুব কঠিন হয় সেই চ্যাপ্টারগুলো আমার পড়াতে ভালো লাগে, কারণ ছাত্রদের কাছে সহজগম্য করে দেওয়াই হচ্ছে আমার একমাত্র কাজ। তাহলে কি খুব কঠিন লাগছে এটা? তুমি যখন বই পড়তে হবে সমস্যা হবে, আগে বুঝে নাও তারপর বইটা পড়ো, বুঝছো? তাহলে মোট কণা সংখ্যা কত হলো? 4। একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকে যদি কেলাস, যদি পদার্থ যদি 64টি পৃষ্ঠকেন্দ্রিক ঘনক দিয়ে গঠিত হয়, তাহলে মোট কণা কত হবে? 64 ইন্টু 256। যা বোঝা গেল? এবার আরো একটা ইন্টারেস্টিং দেখো, এগুলো তোমরা কোথাও পাবে না। আরো একটা ইন্টারেস্টিং দেখো, তোমাকে বলা হলো যে একটা দেহ কেন্দ্রিক কেলাসে, দেহ কেন্দ্রিক কেলাসে, ওই দেহ কেন্দ্রিক মানে কি গো? শীর্ষবিন্দুতে কণা থাকবে আর কেন্দ্রে দেহ কেন্দ্রে কণা থাকবে। বলছে শীর্ষবিন্দুতে সব m প্লাস আয়ন বর্তমান, m প্লাস m প্লাস m প্লাস m প্লাস m প্লাস m প্লাস m প্লাস, ক্লিয়ার? আর দেহ কেন্দ্রে রয়েছে m মাইনাস। আমি লিখতে পারছি না বলে টি দিলাম। দেহ কেন্দ্রে কি আয়ন আছে? পরীক্ষায় পড়বে তোমাদের মাল্টিপল আছে ওই কেলাসটার সংকেত কি হতে পারে, ওই কেলাসের সংকেত কি হবে, সংকেত। তাহলে m প্লাস কতগুলো আছে? 1/8 ইন্টু 8, একটা।
আমি কণা বলেছিলাম, এখন এম প্লাস আয়ন বলছি। তাহলে প্রত্যেকটা এম প্লাস আয়নের অবদান কত? 1 এর 8। কতগুলো শীর্ষবিন্দু আছে? 8টা আছে। তাহলে 1 এর 8 × 8 সমান কত? 1টা। দেহ কেন্দ্র কটা থাকে? তাহলে n মাইনাস আয়ন কটা আছে? যে কোনো সংকেত লিখতে গেলে আগে ক্যাটায়ন হয় না, আগে অ্যানায়ন হয়? NaCl ভাঙলে কি হয়? আগে ক্যাটায়ন Na প্লাস, তারপর কি হয়? তাহলে কেলাসের সংকেত হবে Mn। কেলাসের সংকেত কি হবে? Mn। কি বোঝা গেল? আবার একটা দিল, একটা পৃষ্ঠকেন্দ্রিক গোলাকার কেলাসের শীর্ষবিন্দুতে M প্লাস আয়ন বর্তমান, শীর্ষবিন্দুতে M প্লাস। এখন পরীক্ষা আমি M প্লাস আয়ন দিলাম, পরীক্ষা ছিল A প্লাস আয়ন, পরিষ্কার করাইনি। হ্যাঁ, কারণ আমরা ছাত্রছাত্রীরা এখনকার বর্তমান যা ট্রেন, A প্লাস বির হোল স্কয়ারের ফর্মুলা জানি, P প্লাস কিউর হোল স্কয়ারের ফর্মুলা জানি না। M প্লাস M প্লাস M প্লাস M প্লাস n মাইনাস আয়ন আছে তার পৃষ্ঠতলে, n মাইনাস আয়ন। তাহলে কেলাসের সংকেত কি হবে? দেখো M প্লাস কটা আছে? আমি আর বলবো না, তোমরা বলো। 1 এর 8 × 8। 1 এর 8 × 8, দ্যাট ইজ n মাইনাস কটা আছে? 1 এর 2 × কত? 6। কটা আছে? 3টা। 4 হবে কি করে? 3টা। তাহলে সংকেত কি হবে? N3n। Mn3। আরে M একটা যে, আর M কটা? N3টা। তাহলে Mn3। তুই এটা বলছিস এটা যোজ্যতা হলো, এটা যোজ্যতা নয়, এটা সংখ্যা হলো। তাহলে তাহলে কার যদি বলা একটা যৌগক C আর O দিয়ে গঠিত, কার্বন একটা, অক্সিজেন দুটা, C2O লিখবো নি? না, CO2। সেখানে CO2 লিখবো। আর এইটা একই কথা বললাম, A প্লাস বি হোল স্কয়ার আমরা জানি, B প্লাস কি হোল স্কয়ার জানি না। বোঝা গেল? এইগুলা মাল্টিপল চয়েস। কেলাসের সংকেত হবে Mn3, M3a, NM3, N3m। তোমার 4টে অপশন থাকবে, আমার ঠিকমতো করতে হবে তার সংকেতটা কি হবে। এটা কি বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। দেখো আমি তোমাদেরকে এবার যে জিনিসটার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে, এটা কি বুঝলে কি করে ডাস্টার? বুঝলে কি করে ডাস্টার তুমি? আমি বলছি এই ডাস্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত কণাগুলির বিন্যাস একই রকম, একই রকম নেই। যার জন্য এটাকে বলছি ডাস্টার। একটা মোবাইল দেখে বলছি এটা মোবাইল, কেননা মোবাইলটা আকারটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কণাগুলোর যে বিন্যাস অপরিবর্তিত আছে, একই রকম আছে। আমার ডাস্টারের বিন্যাস এই হতে 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 যদি এরকম এদিকে বেড়ে যায়, এদিকে বেড়ে যায়, তখন আমি ডাস্টার বলবো? তখন বলবো ডাস্টারের মতো অন্য কিছু। কারণ গঠনটা, কারণ কণাগুলির বিন্যাসটা তো আলাদা। তাহলে একটা কেলাস বলছি যেন না, তার কণাগুলির বিন্যাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকে। যদি আমি বলি যে একটা কেলাসে কণাগুলির বিন্যাস এক হতে হতে একটু আলাদা হয়ে গেছে, তখন বলবো ওই ক্লাসে ত্রুটি রয়েছে, ভুল রয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো NaCl লবণ, খাদ্য লবণ NaCl কি দিয়ে গঠিত? Na প্লাস। মনে কর তার টোটাল বিন্যাসটা এইরকম ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত তার এইরকম বিন্যাস ছিল। এইরকম বিন্যাস ছিল। এই যে Na প্লাস Cl মাইনাস, 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 এমন ছিল। এইটা প্রথম থেকে শেষ পর্যন্ত তার এই গঠনটা এইরকম ছিল বলে সে খাদ্য লবণ। কিন্তু হঠাৎ যদি দেখা যায় যে কিছু সংখ্যক ক্যাটায়ন আর কিছু সংখ্যক অ্যানায়ন নির্দিষ্ট হয়ে গেল, মানে কিছু সংখ্যক ক্যাটায়ন কেলাস থেকে বেরিয়ে গেল, হতেই পারে। লবণকে যখন আমি তাপ দিই তখন ফটফট ফটফট করে আওয়াজ হয়, মানে তার কেলাসটা ভাঙে। সেখান থেকে কিছু পরিমাণ ক্যাটায়ন আর কিছু পরিমাণ অ্যানায়ন কি হয়েছে? বেরিয়ে গেছে। তবে এটা ঠিক, যত সংখ্যক ক্যাটায়ন বেরোবে ঠিক তত সংখ্যক
অ্যানায়নে বেরোবে। তাহলে যত সংখ্যক ক্যাটায়নে বেরোবে তত সংখ্যক অ্যানায়নে বেরোবে। তাহলে কেলাসের ত্রুটি দেখা যাবে যাবে না? কেলাসের এইরকম ত্রুটিকে বলা হয় স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটি। কি ত্রুটি? স্কটকি ত্রুটি। তাহলে স্কটকি কাকে বলে? যখন কোনো কেলাসের নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন এবং নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে কেলাসের যে ত্রুটি দেখা যায় তাকে বলা হয়। এবার তুমি ভালো করে দেখো তো, কিছু ক্যাটায়ন বেরিয়ে গেল, কিছু অ্যানায়ন বেরিয়ে গেল, গ্যাপ সৃষ্টি হলো, উপরের স্তরটা নেমে আসবে বা নিচের স্তরটা উপরে উঠে যাবে। তাহলে কেলাসের ঘনত্বের আয়তনের পরিবর্তন হবে না? হবে না? আয়তনের যদি পরিবর্তন হয় তাহলে ঘনত্বের পরিবর্তন হবে না? হবে না? হবে। পরীক্ষায় মাল্টিপল চয়েস পড়ে কেলাসের কোন ত্রুটির ফলে ঘনত্ব পরিবর্তিত হয়? স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটির উদাহরণ কি হবে? যে কোনো ক্ষার ধাতুর লবণ, ক্ষার ধাতু কারা? সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিজিয়াম, এগুলো এদের যে কোনো লবণ, NaCl, KCl, LiCl, এগুলো আছে স্কটকি ত্রুটির উদাহরণ। আবার এমন একটা ত্রুটি এলো এইভাবে বিন্যস্ত আছে, দাদা এইভাবে বিন্যস্ত আছে, এইভাবে বিন্যস্ত আছে, এইভাবে বিন্যস্ত আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে বিন্যস্ত আছে। তার মানে এটা কেলাস। দেখা গেল কিছু ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে, কিংবা অ্যানায়ন, সে ক্যাটায়ন হতে পারে, নিজস্ব স্থান পরিত্যাগ করে আন্তঃস্থানিক অবস্থানে চলে এলো, মানে বাইরে আর বেরিয়ে যাচ্ছে না। স্কটকি ত্রুটি বাইরে বেরিয়ে গেছিল, এখানে কিন্তু বাইরে বেরোচ্ছে না, আন্তঃস্থানিক পজিশনে। ধরো এটা বেরিয়ে গিয়ে এই আন্তঃস্থানিক পজিশনে চলে এলো। কেলাসের এই ত্রুটি না, ত্রুটি না, কেলাসের এইরকম ত্রুটিকে বলা হয় ফ্রেঙ্কেল ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটি, ফ্রেঙ্কেল। তাহলে যে ক্যাটায়ন কিংবা অ্যানায়নটা এটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে না, যৌগের ভিতরেই থাকছে, তাহলে যদি ভিতরে থাকে তাহলে আয়তনটা অপরিবর্তিত আছে, তাহলে ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। কেলাসের কোন জাতীয় ত্রুটির ফলে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না? দ্যাট ইজ মাল্টিপল চয়েস। ফ্রেঙ্কেল ত্রুটির উদাহরণ কি হবে? যে কোনো বর ধাতুর লবণ, AgCl, AgCl, CuCl, AuCl3 বা AuCl, এগুলো সবই কি হবে? ফ্রেঙ্কেল ত্রুটির উদাহরণ। এমন একটা এক্সাম্পল আছে যেখানে ফ্রেঙ্কেল ত্রুটিও দেখা যায়, সেখানে হচ্ছে স্কটকি ত্রুটিও দেখা যায়। এইরকম একটা উদাহরণ পরীক্ষায় পড়ে, চারটা থাকবে একটা, সেটা মনে রাখবে। AgBr, সিলভার ব্রোমাইড, এমন একটা কেলাস যে কেলাসে স্কটকি ত্রুটিও দেখা যায়, আবার কি ত্রুটি দেখা যায়? এবার যদি আমি বলি স্কটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্য কি না, স্কটকি ত্রুটি আর ফ্রেঙ্কেলের পার্থক্য কি? পার্থক্য নাম্বার 1, স্কটকি ত্রুটিতে কেলাসের নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন এবং নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়ে যায়। ফ্রেঙ্কেল ত্রুটিতে কোনো সংখ্যক ক্যাটায়ন কিংবা কোনো সংখ্যক অ্যানায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে আন্তঃস্থানিক অবস্থানে অবস্থান করে। স্কটকি ত্রুটি হচ্ছে ক্ষার ধাতুর লবণগুলোতে দেখা যায়, ফ্রেঙ্কেল ত্রুটি বর ধাতুর লবণগুলোতে দেখা যায়। স্কটকি ত্রুটিতে ঘনত্বের পরিবর্তন হয়, ফ্রেঙ্কেল ত্রুটিতে ঘনত্বের পরিবর্তন হয় না। তাহলে তোমরা এই পর্যন্ত ভালো করে ফলো করো ভিডিওটা, আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করলে সুবিধাটা কি? পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক্যালি তাদের কাছে লিঙ্ক চলে যাবে, বারবার তো পাঠানো সম্ভব নয়। ততক্ষণ তোমরা এইগুলো দেখো, এর পরের দিন আমি প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং দক্ষতা কি সেটা নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে। ভালো আবার দেখা হবে। তোমরা ততক্ষণ ভালো থেকো এবং পড়াশোনা নিজেকে নিয়োজিত করো।